শান্তিনিকেতন এটি ভারতের পশ্চিমবাংলার বোলপুরে অবস্থিত। বোলপুর কলকাতা থেকে 152 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। আর এই শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এটি আরও বিস্তৃত হয় এবং রবি ঠাকুরের স্বপ্ন অনুসারেই পরবর্তীতে এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার সময়ে বীরভূমের রায়পুরের তালুকদার ভুবন মোহন সিনহার থেকে বাৎসরিক 5 টাকা খরচে এই শান্তিনিকেতনের 20 একর জায়গা লিজ নেন পার্মানেন্টলি, এবং পরবর্তীতে উনি এখানে একটি গেস্ট হাউস বানান যার নাম দেন শান্তিনিকেতন, এবং এই গেস্ট হাউসের নাম অনুসারেই পরবর্তীতে এই অঞ্চলের নাম শান্তিনিকেতন করা হয়। ইতিহাসবিদরা বলেন তখনকার সময় বোলপুর ছোট একটি অঞ্চল ছিল, তো বোলপুরটা বেড়ে ওঠে মূলত শান্তিনিকেতন বেড়ে ওঠার সাথে সাথে। এই শান্তিনিকেতন বাড়ার সাথেই বোলপুরের বৃদ্ধিটা সম্পর্কিত। তখনকার সময়ে বোলপুরের কিছু অংশ বীরভূমের রায়পুরের জমিদারির অংশ ছিল। তারই অংশ হিসাবে ভুবন মোহন সিনহা উনি শান্তিনিকেতনের অপোজিটেই একটি ছোট গ্রাম নির্মাণ করেন যার নাম দেন ভুবনডাঙ্গা ওনার নিজের নাম অনুসারে। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ভুবনডাঙ্গাতে বিভিন্ন রকম গ্যাং ডাকাত দল এদের আবির্ভাব ঘটে এবং এরা বলতে গেলে গ্রামটিকে কবজা করে ফেলে, যার কারণে দেখা যায় বিভিন্ন রকম অপরাধ ছড়াতে থাকে। কিন্তু এক পর্যায়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে সেই গ্যাং এবং ডাকাতের আত্মসমর্পণ করে এবং পরবর্তীতে এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য একসাথে কাজ করে এবং সহায়তা করে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটি ছাতিম গাছের নিচে নিয়মিত প্রার্থনা করতেন, এবং সেই ছাতিম গাছের নিচেই উনি একটি পরবর্তীতে আশ্রম বানান যার নাম দেন ব্রহ্ম আশ্রম, যেখানে উনি প্রার্থনা করার জন্য নিজে তো প্রার্থনা করতেন, নিজের মতো করে বাকিদেরকেও প্রার্থনা করার একটি জায়গা নির্মাণ করে দেন, এবং যেটা পুরোটা গ্লাস দিয়ে তৈরি করা, বডিটা গ্লাস দিয়ে এবং ফ্লোরটা আপনার মার্বেল পাথরে তৈরি করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন 1878 সালে, এবং 1888 সালে ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উনি এই শান্তিনিকেতনে একটি ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করার আদেশ দেন, এবং 1901 সালে রবি ঠাকুর উনি এখানে ব্রহ্মচর্য আশ্রম নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, যে আশ্রমের পরবর্তীতে নামকরণ করা হয় পাঠভবন। 1913 সালে যখন রবি ঠাকুর নোবেল পুরস্কার পান তখন ঠাকুর পরিবারের সম্মান সমৃদ্ধি আরও অনেক বেড়ে যায়। মানুষ ঠাকুর পরিবারের সাথে আরও বেশি এনগেজ হতে থাকে, এবং পরবর্তীতে ঠাকুর পরিবারের যত কর্ম ছিল সেই কর্মের সাথে মানুষের সংযুক্তি আরও বেড়ে যায়, ইনভলভমেন্ট বেড়ে যায়। যেমন জোড়াসাঁকো ঠাকুর পরিবার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নাটক, থিয়েটার, গান এগুলো নিয়েই মূলত দেখা যায় ব্যস্ত থাকতো, এবং যেগুলো পরবর্তীতে আরও বেশি ফোকাস পায় এবং মানুষ এই বিষয়ের সাথে আরও বেশি ইনভলভ হয়। এবং রবি ঠাকুর তার জীবনে বড় একটা সময় শান্তিনিকেতনে কাটান। রবি ঠাকুর পরিবারের অনেক সদস্যই শান্তিনিকেতনে বড় একটা সময় কাটান বা শেষ জীবন কাটান, এবং রবি ঠাকুর ওনার অধিকাংশ লেখার বড় একটা অংশই লিখে নেয় শান্তিনিকেতনে। পরবর্তীতে রবি ঠাকুরের হাত ধরেই 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, এবং 1951 সালে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চুক্তির আওতায় আসে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটিকে বিশ্বভারতীকে সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করে এবং ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বলে স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর রিপোর্ট অনুসারে প্রতি বছর 1.2 মিলিয়ন ট্যুরিস্ট শান্তিনিকেতন আসেন এখানে। রবি ঠাকুর 1941 সালে মারা যাওয়ার পর তার পরবর্তী বছরেই রবীন্দ্র ভবন নামে একটি ভবন নির্মাণ করা হয়, যেখানে রবি ঠাকুরের যত কিছু ব্যবহার্য জিনিসপত্র ছিল তা রাখা হয়, প্লাস ওনার সকল রাইটিংস, ম্যানুস্ক্রিপ্টস, ওনার পেন্টিং, ওনার স্কেচ এবং ওনার সংগ্রহ যত বই এবং জার্নাল ছিল, ধারণা করা হয় প্রায় 40,000 প্লাস বই এবং 12,000 প্লাস জার্নাল এখানে সংরক্ষণ করে রাখা হয়, এবং সাথে আরও থাকে বিভিন্ন রকম ফটোগ্রাফ যেগুলো রবি ঠাকুর নিজে তুলেছিলেন, প্লাস রবি ঠাকুরের জীবনের অংশ হিসেবে ছিল এমন অনেক কিছুই এখানে সংগ্রহ করে রাখা হয় এক ধরনের জাদুঘরের মতো করে।
এবং রবীন্দ্র রিসার্চ প্রতিষ্ঠান হিসেবে এটি সুপ্রতিষ্ঠা পায়। শান্তিনিকেতনে যারাই আসেন তাদের প্রথমেই টার্গেট থাকে এই রবীন্দ্র ভবন ঘুরে দেখা। আমি নিজেও প্রথমবার এখানে গিয়েছিলাম। বিশ্বভারতী was established as a culture center with the objective of exploring art, music, humanities, language. এখানকার বিশেষ ইনস্টিটিউটগুলি নির্দিষ্ট নামে পরিচিত, যেমন কলা ভবন, মিউজিক ভবন, চীনা ভবন, হিন্দি ভবন, বাংলাদেশ ভবন, এরকম। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, যিনি অর্থনীতিতে নোবেল পান। অমর্ত্য সেন 1933 সালে এখানে জন্মগ্রহণ করেন, এই শান্তিনিকেতনে। রবি ঠাকুর মারা যাওয়ার সময় ওনার বয়স ছিল মাত্র 11 বছর। তো অমর্ত্য সেন জীবনে 3টি বিয়ে করেছেন। প্রথমজন বাঙালি, একজন বাঙালি নারী। প্রথমটি 1958 সালে নবনীতা দেব নামে একজন বাঙালি নারীকে। এরপরে 1978 সালে এভা কলোরিনি নামে একজন নারীকে, যিনি 1985-85 মৃত্যুবরণ করেন। এরপর 1991 সালে উনি তৃতীয় বিয়ে করেন এমা রথচাইল্ড নামে একজনকে, রথচাইল্ড পরিবারের এক নারীকে, এবং তার সাথে উনি এখন বিবাহরত আছেন। উনি হার্ভার্ড ইউনিভার্সিটির ইকোনমিক্স অ্যান্ড ফিলোসফি ডিপার্টমেন্টের প্রফেসর। এছাড়াও উনি থমাস ডাব্লিউ লেমন্ট ইউনিভার্সিটির প্রফেসর। তো শান্তিনিকেতন আসলে অমর্ত্য সেনের বাড়িটিও ঘোরা হয়ে যাবে। অমর্ত্য সেন যখন ভারতে আসেন, কলকাতা আসেন, তখন এই বাড়িতে থাকেন এবং উনি ভোরবেলা হাঁটতে বেরোন, তো ওনাকে সহজেই দেখা যাবে। উনি নিজে যখন বাংলাদেশে গিয়েছিল একটি কনফারেন্সে, তখন আমি গিয়েছিলাম ওনার সেই কনফারেন্সে ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। উনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পান এবং পরবর্তীতে 1999 সালে ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করে। রবি ঠাকুরের স্ত্রী প্রতিমা দেবী শুরু থেকেই বিশ্বভারতীর শান্তিনিকেতনের সাথে যুক্ত ছিলেন এবং ওনার মৃত্যুর সময় পর্যন্ত উনি শান্তিনিকেতনে বসবাস করেন 1969 সাল পর্যন্ত। এছাড়া রবি ঠাকুরের মেয়ে মীরা দেবী, কনিষ্ঠ মেয়ে মীরা দেবী, তিনিও এখানে বসবাস করেন তার ডিভোর্সের পরবর্তীতে মালঞ্চ ভবনে, যেটা এখানেই তার জন্য নির্মাণ করা হয়। এবং রবি ঠাকুরের নাত জামাই ওনার নাম ছিল কৃষ্ণা। উনি এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 15 বছর প্রফেসর হিসেবে কাজ করেন এবং ধারণা করা হয় ওনার লেখা রবি ঠাকুরের বায়োগ্রাফি এখন পর্যন্ত সবথেকে সমৃদ্ধ। রবি ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ রায় ওনার জীবনের শেষ বছর এই শান্তিনিকেতনই কাটান এবং দ্বিজেন্দ্রনাথ রায়ের নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পড়ান এবং শুরুর দিকে উনি সঙ্গীত বিভাগের প্রিন্সিপাল ছিলেন। এবং 1951 সালে যখন ভারত সরকার প্রথমবারের মতো বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে, তখন প্রথম ভাইস চ্যান্সেলর হয়েছিল রবি ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতীতে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয়। এই ওয়াইড রেঞ্জ অফ ডিপার্টমেন্টস আর হেয়ার। স্কুল লেভেলের জন্য এখানে রয়েছে পাঠভবন এবং শিক্ষা সূত্র। এছাড়া কলেজ লেভেলে অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে মানবিক বিজ্ঞান এবং শিক্ষা এর বিভিন্ন বিষয় ছাড়াও আর্ট, কালচার, ডান্স, মিউজিক এর বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে এখানে পড়াশোনা করানো হয় এবং গবেষণা করা হয়। এখানে কলা ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে হিস্ট্রি অফ আর্ট, পেন্টিং, গ্রাফিক ডিজাইন, স্কাল্পচার এগুলো রয়েছে। এছাড়া ভাষা ভবন ডিপার্টমেন্টের অভ্যন্তরে 1 বছর, 2 বছর এবং 4 বছর মেয়াদি বিভিন্ন ভাষা শেখানো হয়, যেমন পার্সিয়ান, অ্যারাবিক, চাইনিজ, মারাঠি, রাশিয়ান, ইতালিয়ান, সংস্কৃত, ফ্রেঞ্চ, জার্মান এবং বিভিন্ন আরও অনেক। বিশ্বভারতীতে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট কোর্সেও পড়ানো হয়। তো এছাড়াও আরও অনেক বিষয় এখানে পড়ানো হয়। এখানে সামান্য কয়েকটা নাম বলা হলো, তবে অনেক ডিপার্টমেন্ট এখানে রয়েছে।
শান্তিনিকেতন মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বোস এই দুজনার কর্ম দ্বারা সমাদৃত। নন্দলাল বোস সম্পর্কে বলতে হয় উনি হচ্ছে গিয়া মডার্ন ইন্ডিয়ান আর্টের পায়োনিয়ার। ওনার হাত ধরেই মডার্ন ইন্ডিয়ান আর্ট অন্য স্তরে পৌঁছে যায় এবং এই দুজনের কাজকে স্মরণ করেই বেড়ে উঠছে এই শহর, এই ছোট সবুজে ঘেরা শহর। আর ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন আসছেন ওনাদের সম্পর্কে বুঝতে, দেখতে। বিশ্বভারতীর আরেকটি আকর্ষণ হলো পৌষ মেলা। এখানে পৌষ সংক্রান্তিতে 3 দিন ব্যাপী বড় পর্যায়ে পৌষ মেলা হয় এবং পুরো ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী সেই মেলাতে আসে এবং এটা ঐতিহাসিক। সেই সৃষ্টির শুরু থেকে, শান্তিনিকেতন সৃষ্টির শুরু থেকে এই মেলা চলে আসছে। শান্তিনিকেতনে বিভিন্ন রকম উৎসব হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বসন্ত উৎসব, মাঘ উৎসব, বর্ষামঙ্গল, রবীন্দ্র জয়ন্তী। বসন্ত উৎসবেই এখানে হোলি খেলা হয় এবং রঙে রঙে রাঙিয়ে দেওয়া হয় পুরো ক্যাম্পাস। আর 25শে বৈশাখ উদযাপন করা হয় রবীন্দ্র জয়ন্তী, যেটা ইংরেজিতে 7 বা 8 মে পড়ে। আমরা যে দিনটিতে গিয়েছিলাম শান্তিনিকেতনে এবারে, সেই দিনটি ছিল রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। তো আমরা সারাদিন পুরো বিশ্ববিদ্যালয়ে, পুরো শান্তিনিকেতন এরিয়াতে ঘোরাঘুরি করি। এক পর্যায়ে সেই বিশ্বভারতীর বড় যে সেন্ট্রাল মাঠ, সে মাঠে শুয়ে থেকে রেস্ট নেই এবং সন্ধ্যার পরে এখানে একটি কালচারাল প্রোগ্রাম হয় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। সেই কালচারাল যে প্রোগ্রামটা সেটা উপভোগ করি। এটা ছিল একটি গীতিনাট্য, যেখানে মঞ্চের এক পাশে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে বিভিন্ন গান গাচ্ছিল এবং সেই গানের সুরে সুরে কিছু নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করছিল এবং সেই নৃত্যের মাধ্যমে একটি গল্পকে রিপ্রেজেন্ট করছিল। এটাকে নৃত্যনাট্য বলা যায় এক ধরনের। শান্তিনিকেতনে এসে আমরা একটি মজার খাবার খাই, যেটা হলো ফ্রাইড মোমো, যেটা আগে কখনো খাওয়া হয়নি। মোমো তো স্টিমে তৈরি করা হয়, সেই স্টিমে তৈরি করার পরে সেটাকে তেলে ফ্রাই করা হয়। এছাড়াও এখানকার ফলদাটা খুবই ভালো লাগছিল আমাদের। আর এই কালচারাল অনুষ্ঠানে যারা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছিল, প্রথমে আর বুঝতেই পারিনি যেটা এখানে বসে বসেই কেউ গাচ্ছে। আমাদের মনে হচ্ছিল যে এটা রেকর্ডিং বাজাচ্ছে। এত সুন্দর করে, এত ভালো করে, এত স্পষ্ট করে ওনারা দক্ষতা দিয়ে গাইতেছিল রবীন্দ্রসঙ্গীত এবং তারই সাথে কিছু নৃত্যশিল্পী অপূর্ব ভঙ্গিতে বা ওনারা একেবারে এক্সপার্ট, এত সুন্দর করে পরিবেশন করতেছিল যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। সারাদিন ঘোরাঘুরির পরেও একটু ক্লান্ত হয়নি, সে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরোটা প্রোগ্রাম দেখি।
বিশ্বভারতী কর্মী মণ্ডলীর পক্ষ থেকে কালব্যাপী বিশ্বভারতী কর্মী মণ্ডলী বিশ্বভারতীর সকল উৎসব। এই যে শান্তিনিকেতনের মাটির ঘর, না এই সেই শান্তিনিকেতনের বিখ্যাত কালো বাড়ি, কালো মাটির বাড়ি।